নমস্কার। পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দ্য ডিবেট অনুষ্ঠান নিয়ে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। আমরা রাজ্য রাজনীতির একাধিক ইস্যুতে আমরা বিভিন্ন সময় কথা বলে থাকি। লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। লোকসভা নির্বাচনে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে মাঠে নেমে লড়াই করতে দেখব। আমরা প্রত্যেককে দেখব লড়াই করছেন একেবারে নিজেদের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। রাজ্য রাজনীতি লোকসভাতে আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে দেশীয় রাজনীতিও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গত দুদিন আর 3 দিন ধরে আমরা যে আলোচনায় বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি বা আমরা আপনাদের কাছে খবর তুলে ধরেছি, তার মধ্যে অন্যতম যদি একটা বিষয় থাকে তা হলো তিপ্রামথা। তিপ্রামথা কেন এই জায়গাতে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, এ কারণ দিল্লিতে বেশ কয়েকবার বৈঠকের গল্প শোনা গেছে দর কষাকষি চলছে, যদিও সেটা এই ক্যামেরার আড়ালে দর কষাকষির গল্প। কিন্তু যেটা বলা হচ্ছিল যে তাদের ডিমান্ড, তাদের চাহিদা, তাদের চাওয়া পাওয়া, সেগুলো নিয়ে তাদের আন্দোলন। কিন্তু এই চাওয়া পাওয়াটা কি আসলে? একাধিক বিষয় এই জায়গাতে লুকিয়ে রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই অনুষ্ঠানে আমরা করব এবং এই আলোচনার মূল যে আলোচনার বিষয়টা আমরা রেখেছি, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, বাংলা বিদ্বেষী প্রদ্যুৎ লোকসভার আগে আমরণ অনশনের আড়ালে মায়া কান্নায় স্বঘোষিত রাজা। আমি আবারও বলছি, স্বঘোষিত রাজা এ কারণে, তা আমাদের আজকের আলোচনায় একাধিক ভাগে এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন। আমাদের আজকের এই টপিকের উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা জনতার মশাল পত্রিকার এডিটর অভিজিৎ ঘোষ। অভিজিৎ দাকেও স্বাগত জানাই। রাজ্যের বিশিষ্ট সমাজকর্মী তথা রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ্ত রায়। প্রদীপ্তবাবু, আপনাকেও স্বাগত জানাই। আমি একেবারে শুরুতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গতকাল একটা বক্তব্য রেখেছেন, যে বক্তব্যে একেবারেই বিস্ফোরক কিছু তিনি কথাবার্তা বলেছেন। তিনি আমরণ অনশন করবেন। আজকে হঠাৎ এই জায়গাতে আমরণ অনশন কেন আসতে হলো? এবং আপনারা জনতার মশাল যে ওয়েবসাইটটি দেখে থাকেন, ওয়েবসাইটে একাধিক খবর আপনারা দেখেছেন এই তিপ্রামথার একাধিক বিষয়কে নিয়ে। আমি এই কারণেই আজকে এই ওয়েবসাইটের যিনি এডিটর রয়েছেন অভিজিৎ দাকে আমি স্টুডিওতে ডেকেছি। অভিজিৎ দা, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ খবর তুমি করেছ। আমি যদি একেবারে শুরুতেই একটা জায়গা দেখি, কোথাও কি মনে হয়নি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজনীতির বিভিন্ন বেড়াজালের আড়ালে একটা বাঙালি বিদ্বেষী মনোভাব, এই রাজ্যের যে আমরা যদি দেখি জাতি জনজাতি, আমরা প্রত্যেকে একসঙ্গে বসবাস করছি দীর্ঘদিন ধরে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একে অপরের দিকে, যদিও আমি জানি না বাঙালি কোনো নেতা হয়তো বা এই ধরনের কোনো বক্তব্য এখনো পর্যন্ত প্রকাশ করেননি যে তাদের জন্য আলাদা ল্যান্ড দিতে হবে, কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোথাও না কোথাও এই আলাদা জমি ল্যান্ডের দাবিতে একটা বিদ্বেষী মনোভাব বাঙালিদের জন্য কোথাও প্রকাশ করছেন। আমি একাধিক খবরে আমি দেখতে পেয়েছি, সেই জায়গায় প্রস্ফুটিত হয়েছে। যদি বিস্তারিত বল। সর্বপ্রথম প্রদ্যুৎ কিশোর প্রদ্যুৎ কিশোর তিনি, তোমরা আজকের যেই অনুষ্ঠানে এখানে স্পষ্টভাবে লিখেছ যে প্রদ্যুৎ কিশোর বাঙালি বিদ্বেষী। প্রদ্যুৎ কিশোর যে বাঙালি বিদ্বেষী, এই সংক্রান্ত প্রচুর বক্তব্য তার রয়েছে। বিভিন্ন সময়ে সে এই ধরনের কথা বলেছে। পরিষ্কার বলতে কি, সে বাঙালিকে অল টাইম সে ধর্ষণ করে, যদি সেটাই হয়। কারণ তার একটা ভিডিও এবং আসামের একটা টিভি চ্যানেল, সম্ভবত প্রয়াগ একটা টিভি চ্যানেল, সেখানে প্রদ্যুৎ কিশোর বলেছিলেন যে এই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন যারা চালাচ্ছেন, অর্থাৎ যারা মন্ত্রীরা আছেন, যারা মুখ্যমন্ত্রী থেকে আমলা থেকে মন্ত্রী থেকে আমলা, প্রত্যেকেই না দেশি। শুধু তাই না, সূর্য সেন আমাদের যে স্বাধীনতা সংগ্রামী, ওনাকে নিয়ে কথা বলছেন। সুভাষচন্দ্র বসু ত্রিপুরাতে কি করেছেন তার সেটাও নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যে কেন ওনাদের ছবি বা ওনাদের মূর্তি এখানে লাগানো হবে। তো সার্বিকভাবে প্রদ্যুৎ কিশোর বরাবরই
সে বাঙালি বিদ্বেষী এবং এতে কোনো ধরনের সন্দেহ নেই। এটার প্রমাণ বহু রয়েছে। সাম্প্রতিককালে প্রদ্যুৎ কিশোর, তার আগে একটু বলি যে নির্মল আচার্য নামে এক ব্যক্তি একটা চিঠি দিয়েছিলেন পশ্চিম জেলার জেলা শাসককে। সেখানে তিনি উল্লেখ করেছিলেন রাজ্যের 8টা জেলার মধ্যেই এডিসি এলাকাতে থাকা বাঙালিরা যারা উদ্বাস্তু আছেন তাদেরকে একটা স্থায়ীভাবে বসবাস করার জায়গা দেওয়ার জন্য। প্রদ্যুৎ কিশোর এই চিঠির প্রেক্ষিতে প্রদ্যুৎ কিশোর স্পষ্টভাবে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন যে এডিসির 1 ইঞ্চি জমিও সে অনুপজাতি বলেছে, কথাটা বাঙালি বলিনি, অনুপজাতিদের দেওয়া হবে না। তো ত্রিপুরা রাজ্যে অনুপজাতি বলতে অধিকাংশই তো আমরা বাঙালিরা, তার কত পার্সেন্ট তার অন্যান্যরা আছে, পরিষ্কারভাবে সেটা বাঙালিকেই বোঝা। সে বিভিন্ন সময় বোঝাচ্ছে এবং এই কথা বলছে। প্রদ্যুৎ গতকালকেও তার একটা অডিওতে শোনা গেছে, বা তার আগেও প্রদ্যুৎ এই ধরনের কথা বলেছেন যে 70 বছর ধরে এই রাজ্যের জনজাতিরা পিছিয়ে রয়েছে, তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এই রাজ্যের জনজাতিরা 2nd ক্লাস সিটিজেন বানিয়ে রাখা হয়েছে। এবার প্রদ্যুৎ এই জায়গাতে কখনো কিন্তু খোলসা করেননি কারা, সেটাকে কোনো রাজনৈতিক দল না অন্য কেউ, এবং বারবার বলছে বিদেশি, এই রাজ্যের বাঙালিরা বিদেশি, তারা এসেছে। এবং তিনি আবার টেকনিক্যালি আবার বলেন ওই 52, 71 এই ধরনের বিষয়গুলি তিনি সেখানে তুলে ধরেন। তা আলটিমেট তো শচীন দেব বর্মন যদি এখানের ভূমিপুত্র হতে পারে, তাহলে এখানে বাঙালিরা ভূমিপুত্র না। আমাদের ইতিহাস কি বলে? প্রদ্যুৎ কিশোরকে আমি আপ্যায়ন করবো, সরাসরি উনি আমার সঙ্গে বসতে পারেন ডিবেটে। আমরা হাজারো তথ্য দিয়ে দেখিয়ে দেব যে এই রাজ্যে বাঙালিরাই সেইখানকার ভূমিপুত্র, এরকম অসংখ্য। যাই হোক, এই বিষয়গুলি তর্কের বিষয় এবং প্রচুর ইতিহাস রয়েছে যে এখানে এই রাজ্যের বাঙালিরা এখানকার ভূমিপুত্র। তো এইসব নিয়ে এখন এই রাজ্যে শান্তিতে থাকতে হবে, জাতি উপজাতি সবাই। যেখানে এই রাজ্যে একটা দারুণ পরিবেশ ছিল, এই পরিবেশটা এই মুহূর্তে অনেকটাই নষ্ট, এবং তার জন্য প্রদ্যুৎ কিশোর অনেকটাই দায়ী। কারণ তার বিভিন্ন বক্তব্য এবং সর্বশেষ উনি যে কথা বলেছেন যে এডিসিতে 1 ইঞ্চিও জমি দেওয়া হবে না, তারপর যে ধলাইয়ের কমলপুর মহকুমার সালেমা থানার পশ্চিম ডলুছড়াতে এখনো চলছে, তপ্ত অবস্থায় চলছে। কি হয়েছে সেইখানকার বাঙালিদের জমি দখল করার জন্য জনজাতিরা এসেছে এবং অনেকটা জমি সেখান থেকে দখল করেছে। এবং সর্বশেষ যে ঘটনা, একজন বাঙালি গ্রামবাসী তার জমিতে তার গাছ কাটতে গিয়েছিল, সেখান থেকে তার পার্শ্ববর্তী গ্রামের জনজাতিরা এসেছে এখানে এবং তারা স্পষ্টভাবে বলেছে তুমি এখানে গাছ কাটতে পারবে না, এটা তোমার জায়গা না, এটা আমাদের জমি, সুতরাং এখানে বাঙালিদের থাকতে দেওয়া হবে না। তারপর গ্রামবাসীদের যে বক্তব্য, সেখানে তাকে টাক্কাল দিয়ে মানে আঘাত করার মতো একটা অবস্থা হয়েছিল। তো যাই হোক, অন্যরা এসেছে, তার জন্য সেটা কোনোভাবে রক্ষা পেয়েছে। সেখানে কিন্তু তারা সেটা সালেমা থানায় মামলা হয়েছে। কিন্তু কি হলো, সালেমা থানায় মামলা হয়েছে, ডিএমকে জানানো হয়েছে। সালেমা থানায় মামলা হওয়ার 2 দিন পর ওই গ্রামের যারা প্রতিবাদী ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মানিকনাথ। তার বাড়িতে কে বা কারা রাত্রিতে 2টা গাদা বন্দুক রেখে গিয়েছে, অর্থাৎ দেশি বন্দুক। ওনার একটা দালান বিল্ডিং কনস্ট্রাকশন চলছিল এবং তার যে একটা ট্রান্সকাটা আছে ওইটার মধ্যেই রাখা ছিল সেটা। সেদিন সারা রাত বৃষ্টি হয়েছে, এটা শনিবারের ঘটনা, সারা রাত সেখানে বৃষ্টি হয়েছে। হঠাৎ পুলিশ ওনার বাড়িতে আসলো এবং পুলিশ আসার সময় সঙ্গে কিছু জনজাতি মানুষকে নিয়ে এসেছে। পুলিশ বলছে ওরা নাকি আইউইটনেস বা ইনফরমেশন দিয়েছে তারা সেইভাবে পুলিশ সেখান থেকে সেই জায়গা থেকে সেই 2টা গাদা বন্দুক সেখান থেকে নিয়ে গেছে, দেশি বন্দুকটি। কিন্তু পরবর্তী সময়ে নিয়ে যাওয়ার পর পুলিশ অবশ্য সদর্থক ভূমিকা পালন করেছে, সালেমা থানার পুলিশ, এবং পুলিশ সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোকের 2 ছেলেকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছে। তো পুলিশ তদন্ত করে এটা বুঝতে পারলো যে আলটিমেট এটা ওরা রাখিনি এখানে, এবং সবটাই হচ্ছে সাজানো এবং একটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র করার জন্য এখানে এই অস্ত্রগুলিকে সেখানে রাখা হয়েছিল। কারণ স্পষ্ট সারাদিন সেখানে বৃষ্টি হচ্ছে, অথচ
এই এই যে প্যাকেটটা রাখা হলো, যে পুলিশ যখন এসে প্যাকেটটা উদ্ধার করলো তাতে একটুও জল নেই, বৃষ্টি নেই, পরিষ্কার। এবং পুলিশ আসার সময় জনজাতির লোকজনকে নিয়ে এসেছে। পুলিশ পরবর্তী সময়ে অফ দ্য রেকর্ড পুলিশ বলেছে যে ওরা তাদেরকে ইনফরমেশন দিয়েছে এবং এখানে আছে এবং তার জন্য তারা সঙ্গে এসেছে দেখিয়ে দেওয়ার জন্য। তো পুলিশ যখন সমস্ত ঘটনা বুঝলো যে সবটাই সাজানো একটা ষড়যন্ত্র, পুলিশ ওই মানিকনাথের যে দুই ছেলে দেবাশিস এবং সুভাশিস নাথ, তাদেরকে পুলিশ কিন্তু পরের দিন সকালবেলা পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে। তো এই যে ষড়যন্ত্র, এগুলি সবগুলি হচ্ছে প্রদ্যুৎ কিশোরের এই নানান সময়ে বিভিন্ন যে বক্তব্যের রেশ ধরে কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। এবং সাধারণ জনজাতিরা এই ডলুছড়ার যে ঘটনা, ওই সময়ে যে জনজাতিরা সেখানে গিয়েছিল বাঙালিদের ওই যখন গাছ কাটতে ছিল, যখন সেখানে বাধা দিয়েছে, এবং তারা কিন্তু বলেছে যে যুবকরা বলেছে এডিসিতে কোনো জনজাতিদের বাঙালিদের জায়গা দেওয়া হবে না। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গ্রামটা ডলুছড়ার যে অংশটা না, অর্থাৎ রাস্তার এই পাশে এডিসি আর এটা তারা নন এডিসি, সেইখানে গিয়েই তারা এটা করেছে। এবং ডলুছড়ার আরেকটা ইতিহাস আছে যে এইখানে এখন পর্যন্ত টোটাল 37 জন মানুষ সেখানে সেই গ্রামের খুন হয়েছে, মানে 42টি পরিবার সেখান থেকে উচ্ছেদ হয়েছে। যখন একের পর এক জঙ্গিপনা সেখানে শুরু হয়েছিল, টিএনবি, এটিটিএফ, এনএলএফটি, তাদের যে যখন জঙ্গিপনা বা একেবারে স্বর্ণযুগ ছিল সেই গ্রামে এখন পর্যন্ত টোটাল 37 জন গ্রামবাসীকে সেখানে হত্যা করা হয়েছে, সেখানে অপহরণ করা হয়েছে, অপহরণের পর তার লাশ উদ্ধার হয়েছে, গুলি করেছে, মেরেছে, এই ধরনের। এই মুহূর্তে এখন আতঙ্কে আছে। ঠিক, আমি আরো বিস্তারিত আসবো একটু পরে, কিন্তু আমি প্রদীপ্তদার কাছে যাবো। প্রদীপ্তদা, আপনি দীর্ঘদিন এই রাজ্যের রাজনীতির প্রেক্ষাপট দেখেছেন। আমি যে প্রশ্নটা অভিজিৎদার কাছে করলাম, ঠিক একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো যে কোথাও কি মনে হচ্ছে না যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পয়েন্ট অফ ভিউতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন লড়াই করছেন, আমি এতদিন ওনার একটা দাবি ছিল, কয়েকদিন আগেও রোমান স্ক্রিপ্ট, ককবরক ভাষায় পরীক্ষা দেওয়া, একাধিক দাবি আন্দোলন আমরা দেখেছি, শেষ পর্যন্ত রাজ্য সরকার সেটাতেও সায় দিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে সামনে থেকে এসে বললেন যে একেবারে সবগুলো বিষয় দেখা হচ্ছে। পরবর্তী সময় মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে এই পদ্ধতি অনেক আগে থেকেই চালু ছিল, সিবিএসসির ক্ষেত্রে যেটা হয়েছে তার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই সিবিএসসির সঙ্গে কথা বলছে, শিক্ষা দপ্তর কথা বলছে, যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্যার সমাধান হবে। এই সমস্যা যখন মিটে গেল, পুনরায় আবার একটা ইস্যুকে দ্বারা যেটা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যেটা একেবারে প্রদ্যুৎ বা স্বঘোষিত আমরা যদি রাজা বলি বা বুয়াটা বলি, ব্যক্তি বিশেষকে বলার চাই তো আমি আসলে সামগ্রিক প্রেক্ষাপটটা নিয়ে আমি বলাটা বেশি দরকার বলে মনে করি। কারণ ব্যক্তি তো সমগ্র থেকে উঠে আসে, ব্যক্তিকে নির্মাণ করা হয়, ব্যক্তি এমনি উঠে আসে না। ভারতবর্ষে বা পৃথিবীর ইতিহাসে যেখানেই কম বেশি ছোট বড় যারা রাজনৈতিক বা বিভিন্নভাবে প্রভাবশালী ব্যক্তিত্ব গড়ে উঠেছে, অনেকেই বেশিরভাগই নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, বিশেষ কারণে তৈরি করা হয়েছে। এখন এই যে তীব্রমথার উত্থান, তীব্রমথা কিন্তু তৈরি করা হয়েছে। আমরা যখন দেখেছিলাম এই যে এত আলোচনা হচ্ছে, প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, সভাপতির পদ থেকে উনি অব্যাহতি নিয়েছিলেন, তারপর কিন্তু উনি মোটামুটি অবসরে চলে গেছিলেন। তারপর আবার ওনাকে নিয়ে এসে তারপর নানা রকম ভাবে বাইরে থেকে ইন্ধন দিয়ে অ্যাকচুয়ালি ত্রিপুরামথা তৈরি করা হয়েছে এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিটাকে নিয়ে আসা হয়েছে। আগে যেটা ত্রিপুরাল্যান্ডের দাবি ছিল, ত্রিপুরাল্যান্ড আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে বাস্তবে কি তফাৎ আছে সেটা এখনো বোঝা বড় মুশকিল। কখনো কখনো আগে বলা হয়েছিল যে ত্রিপুরার বাইরেও যে বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের কিছু অংশ নেওয়া হবে, এখন ওরা বলছেন না, সেরকম কোনো প্রসঙ্গ নেই, এডিসি এরিয়াটাকে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড হিসেবে দেখছি। তো এটা ত্রিপুরাল্যান্ডের সঙ্গে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের তফাৎটা কি সেটা বোঝা এর থেকে মুশকিল হয়ে গেছে। তো মূল কথা হচ্ছে এখন ইলেকশন সামনে আছে, লোকসভা ইলেকশন। এখানে লোকসভা ইলেকশনে ত্রিপুরামথা এমনিতে কি হয়েছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড যে হবে না সেটার বাস্তবতা যে সম্ভব নয় এটা মোটামুটি সবারই জানা হয়ে গেছে। ত্রিপুরীদের মধ্যেও বা ত্রিপুরার যে জনজাতি যাদের বলে তাদের মধ্যেও বোঝা হয়ে গেছে যে আসলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে না। কিন্তু দেখা গেছে যে বিদ্বেষের একটা আবহ তৈরি করা হয়েছে, যেটা আমরা এখনো দেখি যে জনজাতি অঞ্চলগুলিতে নতুন জেনারেশন যেটা দেখি, তারা কিন্তু একটা নিজেদের মধ্যে বাংলা বা অন্যদের সঙ্গে বাংলায় কমিউনিকেট এখন করছেন না, যেটা 15-20 বছর আগে ভাবা যেত না। বাংলাতেই কমিউনিকেশন হতো, কিন্তু এখন হিন্দিতে কমিউনিকেশন হচ্ছে।
তো হিন্দি কেন আছে? হিন্দিও তো ককবরকের ভাষা নয়, বরং বাঙালি আর ত্রিপুরীরা অনেক কাছাকাছি। হিন্দুস্তানিরা তো আর বাঙালি ত্রিপুরীদের কাছাকাছি নয়। তাহলে হিন্দিকে গ্রহণ করা যাচ্ছে অথচ বাংলাকে গ্রহণ করা যাচ্ছে না, এটা সম্পূর্ণ পরিকল্পিত বিষয়। তো কমিউনিকেশনের জন্য তো বাংলা অনেক সহজতর ছিল। তো এখন এটা হচ্ছে একটা রাজনৈতিক কারণ আছে তার পেছনে। কারণ মূল কথা হচ্ছে যে সর্বভারতীয় যে রাজনীতি চলছে তারই এজেন্ডা হিসেবে বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ইন্ধন দেওয়া হচ্ছে। তারই ফলশ্রুতি হচ্ছে আজকের এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড আন্দোলন। আমরা এডিসি এরিয়ার ম্যাপটা যদি দেখি তাহলে সেই সঙ্গে একবার বলবো যে পিসিএন যারা আছেন, আমি একবার যদি এডিসি সেই ম্যাপটাকে যদি পাশে রাখা যায় তাহলে দর্শকদের অনেকটা সুবিধা হবে। হ্যাঁ, আমি এটা বলতে চাইবো যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি দাবি করা হয় এডিসি এরিয়া নিয়ে, তো এডিসি এরিয়াটা এমন ভাবেই আছে, যদিও সেটা ত্রিপুরার মোট যে ভূমি আছে সেই ভূমির প্রায় 2/3 অর্থাৎ 10,477 বর্গ কিলোমিটার হচ্ছে ত্রিপুরার মোট আয়তন, মোট বিস্তৃতি, আর 7,132 কিলোমিটার হচ্ছে বর্গ কিলোমিটার হচ্ছে এডিসি এরিয়ার বিস্তৃতি। কিন্তু জনসংখ্যার হিসেবে আবার ত্রিপুরা রাজ্যের মোট 1/3 এডিসি এরিয়াতে বসবাস করেন আর 2/3 নন এডিসি এরিয়াতে বসবাস করেন। কিন্তু এডিসির যে ম্যাপটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এরকমভাবেই ম্যাপটা আছে যে তার বাইরে যে বাকি যে 1/3 অংশ আছে সেটা নিয়ে কোনো আলাদা রাজ্য তৈরি করা যায় না। যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে হয় তাহলে ত্রিপুরাটাকেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড নাম দিতে হবে। আলাদা করে যে মহকুমাগুলো আছে যেটা নন এডিসি এরিয়া, ধর্মনগর, কৈলাসহর, খোয়াই, ওদিকে উদয়পুর, কমলপুর, এই যে বিচ্ছিন্নভাবে যে কতগুলো জায়গা আছে যেগুলি নন এডিস এরিয়া, সেগুলিকে বিচ্ছিন্ন অংশগুলিকে জুড়ে নতুন একটা রাজ্য করা হচ্ছে ভৌগোলিকভাবে অসম্ভব, রাজনৈতিকভাবে অসম্ভব, প্রশাসনিকভাবে অসম্ভব, অর্থনৈতিক দিক থেকে অসম্ভব। ফলে ওইভাবে কোনো রাজ্য তৈরি হয় না। যে রাজ্যগুলি বিভাজিত হয়েছে গত 20-22 বছরের মধ্যে, যেমন ধরুন এই তেলেঙ্গানা হোক বা তার আগে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, প্রত্যেকটা হচ্ছে আড়াআড়ি ভাবে বিভাজন হয়েছে এবং প্রতিটি যে রাজ্য নতুন ভাবে তৈরি হয়েছে তারা স্বয়ং সম্পূর্ণ রাজ্য, মানে অন্তত খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদের দিক থেকে তারা সমৃদ্ধ এবং বিরাট অর্থনৈতিক যে মানে ভাবে যে স্বাবলম্বী হওয়ার ব্যাপারটা তাদের ক্ষেত্রে অনেক বেশি আছে। কিন্তু এডিসি এরিয়ার মধ্যে যে সম্পদ আছে এই 7,132 কিলোমিটারের মধ্যে, সেটা দিয়ে একটা স্বয়ংসম্পূর্ণ রাজ্য তৈরি করা অসম্ভব। কারণ আমরা যদি দেখি যে থার্মাল গ্যাস প্রজেক্ট যেগুলো দেখি মোনারচক বা পালাটানা, সেগুলি কিন্তু নন এডিসি এরিয়াতে আছে, বা রুখিয়া নন এডিসি এরিয়াতে আছে। শুধুমাত্র ডম্বুর এবং বড়মুড়া থার্মাল প্রজেক্ট সেগুলি শুধু এডিসির মধ্যে আছে। এর বাইরে এমন কোনো সম্পদ বা এমন কোনো খনিজ সম্পদ অথবা যে অর্থনৈতিক বিকাশ এডিসি এরিয়াতে হয়নি যেটাতে একটা পৃথক রাজ্য তৈরি করা যায়। যেটা ভারতবর্ষে গত 20-22 বছরের মধ্যে যে রাজ্যগুলি তৈরি হয়েছে প্রত্যেকেই কিন্তু ভাবে সমৃদ্ধ, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, এবং তাদেরকে একটা পৃথক রাজ্য করলে তারা লাভবান হয়েছে। সেদিক থেকে হিসাব করলে সব জনগণের কাছে সেই লাভ পৌঁছেছে কিনা সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু সামগ্রিকভাবে রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে সেটা কিন্তু তারা খুব সহজেই একটা পৃথক রাজ্য হিসেবে তাদের অস্তিত্বকে তারা জানান দিতে পেরেছে। কিন্তু ত্রিপুরা এমনিতেই একটা ক্ষুদ্র রাজ্য, তার মধ্যে যে নন এডিসি এরিয়া কিনা আলাদা একটা রাজ্য, এডিসি নিয়ে আলাদা রাজ্য, সেটা আসলে ভৌগোলিকভাবে, প্রশাসনিকভাবে, অর্থনৈতিকভাবে আসলে অসম্ভব ব্যাপার। এবং এই দাবিটা অসম্ভব জেনেই তোলা হয়েছে, বা বলা ভালো যে তোলানো হয়েছে। এই তোলানো হওয়ার ফলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে যখন স্তিমিত হয়ে যায়, যখন এই রাজনৈতিক বিষয়গুলি চলে আসে, যখন বিধানসভা ইলেকশন বা লোকসভা ইলেকশন চলে আসে, বা আরো কোনো যদি প্রয়োজনীয় রাজনৈতিক মানে ডামাডোলের প্রয়োজন হয়ে যায়, তখন এটাকে আবার বড় করে মাথাচাড়া দেওয়ানো হয়। আমরা দেখবো যে গত 12 তারিখ ফেব্রুয়ারি 12 তারিখ একটি ওই যে যেটা স্ট্রাইক করা হয়েছে, পথ অবরোধ করা হয়েছে। আমি সেদিন যাচ্ছিলাম উদয়পুরের দিকে, কি বলে মেলাঘরের দিকে, বিশ্রামগঞ্জের কাছে এসে আমাকে আটকে দেওয়া হচ্ছে। পরবর্তী সময় আমি যে পর্যবেক্ষণ করলাম বিষয়টা, বিভিন্ন জায়গায় যে ব্যারিকেডগুলো করা হয়েছে, সকালে ব্যারিকেডটা ছিল না, 11টা-12টার পরে ব্যারিকেডটা করা হয়েছে। দেখা গেছে প্রশাসন চাইছে ব্যারিকেডটা হোক, আমার মনে হয়েছে, কারণ 20-25 জন পিকেটিং এ আছে, পথ অবরোধ করছে, পুলিশ আছে 50 থেকে 60 জন, গাড়ি দাঁড়িয়ে আছে অন্তত 50 থেকে 60টি, অথচ যারা দাঁড়িয়ে আছে গাড়ি থেকে শুরু করে বাইক আরোহী থেকে শুরু করে সবাইকে বলা হচ্ছে আপনারা যাবেন না, কারণ সেখানে হেঁটেও যেতে দেওয়া হচ্ছে না। অথচ পুলিশ চাইলেই পিকেটারদের তুলে দিতে পারে। যেমন প্রশাসন এবং পুলিশের দায়িত্ব হয়েছে যে আসলে এই যে ওরা যে স্ট্রাইক বা বন্ধ যেটাই আমরা বলি সেটাকে সফল করিয়ে দেওয়ার, আমার মনে হয়েছে সেটাই। অর্থাৎ মূল কথা হচ্ছে যে এই যে এদেরকে সফল করার দায়িত্ব কখনো কখনো পুলিশ প্রশাসন কিংবা সরকার মনে নিজেই দায়িত্ব নিয়ে নেয়। এখন এডিসি এরিয়া যেটা আছে যে তাদের ক্ষেত্রে হয়তো বঞ্চনার ব্যাপারটা আছে, এটা অস্বীকার করা যায় না। যে বাজেট হচ্ছে 26,000 কোটি টাকা বর্তমানে, আর সেখানে এডিসির বাজেট হচ্ছিল 1,150 কোটি টাকা, সেখানে আবার 650 বা 690 কোটি টাকার মতো বোধহয় বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো সেটা হিসাব করলে তো এটা তো বঞ্চনার জায়গায়।
এটাও দাবি হতে পারতো যে এডিসিতে আরো বেশি বরাদ্দ হবে, সেই। আরো বেশি সুযোগ সুবিধাগুলি জনজাতিভুক্ত মানুষদের মধ্যে পৌঁছে দিতে হবে। এবং এটা তো ঘটনা, শহরবাসী জনজাতিরা আর গ্রামীণ পাহাড়ি অঞ্চলের জনজাতিরা যে থাকে তাদের মধ্যে বিরাট তফাৎ আছে, একেবারে। এদের জীবনযাত্রার তফাৎ আছে, সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না। আসলে মানুষের ভেদাভেদটা হচ্ছে ধনী দরিদ্রের ভেদাভেদ। সেই ধনী যে জনজাতিভুক্ত মানুষরা আছে, 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ তারা সমস্ত সুবিধা পেয়ে যাচ্ছে, গোষ্ঠীশুদ্ধ সবাই সরকারি চাকরি করছে এবং তাদের সম্পদের শেষ নেই, ইনকাম ট্যাক্সও দিতে হয় না, তাদের জীবনযাত্রার মান। আর যে গন্ডাছড়া কিংবা ওই রস্যাবাড়ির দিকে যে জনজাতিভুক্ত মানুষ আছে তাদের জীবনযাত্রার মান আকাশ পাতাল তফাৎ। এরা যে তিমিরে সেই তিমিরেই পড়ে আছে, তাদের উন্নয়নের চেষ্টা কোনো সময় কেউ করেনি সেভাবে, কাগজে কলমে যা উন্নয়ন বাস্তবে সেটা হয়নি। এখনো তাদের শিক্ষা স্বাস্থ্যের বিরাট সমস্যা, অর্থনৈতিক সমস্যা, দারিদ্র্যের সমস্যা সর্বোপরি সবচেয়ে বেশি আছে। এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আসল দাবিটা হওয়ার কথা ছিল যে জনজাতিদের মধ্যে ডাইরেক্ট ফান্ডিং না, শুধু ডাইরেক্ট ফান্ডিং না, এটা সঠিক ইউটিলাইজেশন। ফান্ডিং হলেই তো হবে না, ফান্ডিংয়ে কাটমানি থাকে, চুরি চামারি থাকে, সেগুলি হবে না। স্বচ্ছভাবে প্রশাসন চালিয়ে মানুষের কাছে তার সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের যে বেসিক ব্যাপারগুলো আছে, অন্ন বস্ত্র, সেগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রান্তিক মানুষগুলোর কাছে পৌঁছে তাদের উন্নয়নের জন্য চেষ্টা করা এবং তার জন্য আরো বেশি বরাদ্দ এবং বরাদ্দ সঠিক ব্যবহার করা, এটা দাবি হওয়ার কথা ছিল। সেই দাবিটা না হয়ে গ্রেটার ত্রিপুরার দাবি আসলে মানে হচ্ছে একটা জিগির, এই জিগিরটার পেছনে আসলে অন্যান্য মদতগুলো কাজ করছে। ঠিক, আমি অমিতার কাছে আসবো। অমিতা, আমি তো এখানে এটাও বলতে পারি যে এই যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটা তো আসলে কিচ্ছু নয়, এটা খায় না মাথায় দেয়, এটা একটা বিশাল প্রশ্ন। এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডটা কি? এর পেছনে কি কোথাও এর এডিসিতে যে সরকারে আছে, এডিসিতে যে মতা ক্ষমতায় আছে, কোথাও কি এই ওরা কাজ করছে কি করছে না, জনজাতিদের জন্য উন্নয়ন করছে কি করছে না, এই জিনিসগুলো লুকোনোর জন্য কি কোথাও আবার এই একটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই আন্দোলনটা কোথাও চলছে? কারণ এখনো পর্যন্ত আমরা জানি প্রায় 4 বছর হয়ে গেছে এডিসিতে মথা মসনদে রয়েছে। আমরা ঘটা করে সেই অনুষ্ঠানগুলো করেছিলাম, কারা বসবে মথা এডিসির মসনদে, বামেদের সরিয়ে মথা এলো। তো সেই মথা কি কাজ করলো এখনো পর্যন্ত, তার রিপোর্ট কার্ড কি রয়েছে? আমি প্রথমেই বলছি যে ত্রিপুরা রাজ্যে প্রদীপ্ত বাবুর একটা কথা বলে একটু আগে প্রদীপ্ত বাবু বললেন যে উনি রাস্তা দিয়ে আসার সময় দেখলেন যে ওই যে স্ট্রাইক হয়েছিল, যে অ্যাকচুয়ালি প্রশাসনিক বকলমে সেই স্ট্রাইকটাকে মান্যতা দিচ্ছে বা সফল করার চেষ্টা করছে, ঠিক ওনার কথা। ত্রিপুরা রাজ্যে এই ধরনের ঘটনা নতুন নয়, মানে বরাবরই যদি আমরা দেখি যে জনজাতিদের প্রতি যেই শাসক থাকুক না কেন সে অনেকটাই দুর্বল থাকে, বিভিন্ন ইস্যুতে আমরা সেটা। যখন আইপিএফটি 2018 নির্বাচনের আগে এই সাধুপাড়াতে রাস্তা অবরোধ করেছিল, তারা টানা প্রায় 14 দিন না 21 দিন তারা রাস্তা ব্লক করে রেখেছিল, তারা একেবারে বিবস্ত্র অবস্থায় সেখানে আন্দোলন করেছিল। তখনও কিন্তু ত্রিপুরা রাজ্যে যে বামপন্থী সরকার ছিল, যে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং ওনার পুলিশ কিন্তু ব্যর্থ, এবং তাদেরকে বসার মঞ্চ দিয়েছে, কারণ সামনে ভোট ছিল, এই কারণে তাদেরকে আঘাত করেনি, তাদেরকে কিছু করেনি। যাই হোক, আর সেটা তো বাস্তব যে সিপিএম বিভিন্ন সময় জনজাতি তোষণের প্রচন্ড রাজনীতি করেছে, এটা ইতিহাস সাক্ষী। এবং এখনো দেখা গেছে একই অবস্থা প্রায় হচ্ছে। আমি যদি দেখি এই যে বিড়লাল নোয়াতিয়া, সাম্প্রতিক কালের একটা বড় ঘটনা, গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সপ্তদ্বীপ দাস নামে একজন চিকিৎসক, তাকে সরাসরি তার একটা পেশেন্ট নিয়ে এসেছে এবং তাকে কেন চেয়ার দিল না, এবং সে দাবি করছে আমি একজন এমএলএ সমতুল্য, আমাকে কেন চেয়ার দিল না, দেওয়া হলো না। সেই কথা বলার পর, এবং সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সেই সপ্তদ্বীপ দাস ডাক্তার তাকে রুম থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছে। তখন সে পাল্টা চিকিৎসককে আক্রমণ করলো, চিকিৎসককে ধারালো একটা তার হাতে থাকা বাইকের একটা দিয়ে চাবি এবং সেটার সঙ্গে একটা করাতের মতো ছিল, সেটা দিয়ে তার গলায় তাকে আঘাত করলো। কিন্তু এখন পর্যন্ত কি হলো, তার চিকিৎসকদের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। খোদ রাজ্যের মন্ত্রী রণজিৎ সিংহ রায় এবং গোমতী জেলার একজন বিধায়ক অভিষেক দেবরায়, তারাও পুলিশের এসপির সঙ্গে সেখানে কথা বলেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাকে অ্যারেস্ট করা হয়নি। আমরা যদি তার আরো কিছুদিন দেখি, এই সাম্প্রতিককালে মন্টাং বেলির ঘটনা, আশা করি তোমরা সেটা সম্পর্কে ওয়াকিবহাল। সেখানে কি হয়েছে, একেবারে নেকেট হয়ে পুলিশের উপর আক্রমণ করেছে, মারধর করেছে, কি
পুলিশ আটক করেছিল একজন কাঠকারবারিকে, হেমন্ত রিয়াং, এবং তাকে নিয়ে লকআপে রাখা হয়েছিল, বন দপ্তরের লকআপে, এবং শেষ পর্যন্ত সেইখান থেকে তাকে ছিনতাই করা হয়েছে। কি করেছে পুলিশ প্রশাসন? সর্বশেষ আমরা যেটা দেখেছি, এই যে কলুইপাড়াতে সেখানে ভাঙচুর করা হয়েছে, রাস্তায় লেখা হয়েছে। যাই হোক, ওইটা আমি আনসিন ধরলাম, সেখানে রাতে কে বা কারা করেছে, কিন্তু সেখানে ধরতে পারিনি। কিন্তু সেটাও ব্যর্থ পুলিশ, কারণ পুলিশের কাজ তো এগুলো এগুলো ধরার জন্য তো কাজ। সেখানে গোয়েন্দা রয়েছে, পুলিশ রয়েছে, তাদের ডিউটি, তাহলে পুলিশ পুরোপুরি ফেলিউ। আর নয়তো তারা ইচ্ছাকৃত তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে। এবং উনি যে কথাটা বললেন, এবং একই ঘটনা সেদিন সাধুপাড়াতেও সেম ঘটনা, আন্দোলনকারীর সংখ্যা থেকে পুলিশের সংখ্যা অনেক বেশি, কিন্তু সেখানে সাকসেস হয়েছে। এবং তার আগের আরেকটা আন্দোলনে সেটা ভাইরাল হয়েছে সেই ছবি, যে আইপিএস নমিত পাঠক, এখন যিনি গোমতী জেলার এসপি, তার উপর এক মহিলা এই সাধুপাড়াতে ঝাঁপিয়ে পড়েছিল এবং তার অন্তর্ব্রাশ খুলে, এক জনজাতি মহিলা আন্দোলনকারী। কি হয়েছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কেন কোনো ব্যবস্থা হয় না? বাম জামানায় যখন মনে আছে আইপিএফটি একটা বড় শহরে একটা বড় মিছিল করেছিল, এবং সেই মিছিলকে কেন্দ্র করে এবং 2017-এ বড় রকমের একটা রায়টের মতো হয়ে গিয়েছিল সেদিন। পরের দিন কি করেছে পুলিশ প্রশাসন, সে বাম সরকারের পুলিশ প্রশাসন, যারা হামলা করেছে বেসিক্যালি তাদের নামে কিছু না দিয়ে 14 জন বাঙালির নাম ছবি সেটে দিয়ে পত্রিকাগুলিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হলো, তারাই হচ্ছে অ্যাকিউজড। অবশ্যই যদি তাদের মধ্যে কেউ করে থাকে, অবশ্যই তারা থাকবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ওরা কি কিছু করেনি? অন্তঃসত্ত্বা মহিলাকে, আমাদের হকার্স কর্নারের সামনে অন্তঃসত্ত্বা মহিলা তার আরেকটা হাতে বাচ্চাকে নিয়ে সে লাইনটা ক্রস করতেছিল, তাদের মিছিল, এক গরিব মহিলা। অর্থাৎ মহিলাদের কাছে সেই লাইন যাচ্ছে, মিছিলের ভিতর দিয়ে যাওয়া যাবে না, এত কিছু তাদের মাথায় নেই। এবং সেই মহিলাটাকে সেখানে মারা হয়েছে, এবং সেখান থেকেই তো শুরু একের পরে ঘটনা। তারপর দোকানপাট হামলা করেছে, ভাঙচুর করেছে, কই তৎকালীন সময় সরকার করেন। আজকেও একই অবস্থা, প্রদ্যুৎ কিশোর সেখানে বসছেন, এখন অনশনের ডাক দিচ্ছেন। আলটিমেট প্রদ্যুৎ জানে সেটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবেন না, সেটা এই প্রদীপ্ত বাবু বলেছেন, ত্রিপুরাতে কখনো সম্ভব না। একের পর কি ইস্যু। এখন প্রদ্যুৎ কিশোরের ইন্টারলোকেটর কোথায়? যদি প্রদ্যুৎ কিশোর সত্যি অর্থে গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাইতো এবং সেটার জন্য দাবি করতো, 23-এর নির্বাচনের পর কেন ধারাবাহিকভাবে সে চালান জানি? 23-এর নির্বাচনের আগ মুহূর্তে উনি সেটা নিয়ে মায়া কান্না, অর্থাৎ উপজাতিদের নিয়ে তিনি একটা ভেঙে পড়েছেন, উনি আন্দোলন করবেন। তার পরবর্তী সময় এখন পর্যন্ত শেষ, এখন লোকসভা ইলেকশন এসেছে, আবার উনি নেমেছে। অর্থাৎ প্রদ্যুৎ যে রাজনীতি করছে এবং রাজনীতি করতে গিয়ে জাতি এবং উপজাতিদের মধ্যে যে বিদ্বেষের বীজ তিনি বপন করছেন, এইটা ত্রিপুরা রাজ্যের জন্য কোনোভাবেই এটা ভালো না, এবং এটা মারাত্মক। আলটিমেট কিছু হবে না। এবং প্রদ্যুৎ তার রাজনৈতিক ফাইদা আমি বলুন ব্যক্তিগতভাবে, এবং তার প্রশাসনিক ব্যর্থতা, এডিসির যে বর্তমান তার 4 বছর হয়েছে, 3 বছর হয়েছে, যে এই মুহূর্তে যে ত্রিপুরা কথা সেখানে আছে সরকারে, অর্থাৎ তার টোটাল ব্যর্থতাটা ঢাকার জন্য, এটা গতিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সে চেষ্টা করছে। এখন আরেকটা ব্যাপার, অর্থাৎ উপজাতিদের আবার টুপ দিচ্ছে, সে এখন ইমোশনাল হচ্ছে, সে বলছে সে মরে যাবে, এবার সে রাজা, তাদের রাজা, তারা তাকে রাজা মানে বুবাগ্রা সে। এবং খুব আশ্চর্যের বিষয়, উনি মানে ফেসবুকে লাইভ করে বলছেন, অডিও বার্তা দিয়ে বলছেন উনি ত্রিপুরার রাজা, উনি রাজা এখন রাজমহল থেকে বেরিয়ে আসবেন, রাজা রাস্তায় নামবেন, এবং রাজা রাস্তায় এই প্রথম দেশের মধ্যে কোনো রাজা রাস্তায় নেমে তার প্রজাদের জন্য কাজ করছেন। কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন, বিচিত্রা, মানে এই রাজ্যে কোথায় আমরা প্রজা, মানে এই রাজতন্ত্রটা কোথায়? এই প্রশ্নটা কি কোথাও প্রদ্যুৎ কিশোর দেববর্মন ভুলে গেছেন, যে মানে এখন আর রাজতন্ত্র নেই, গণতন্ত্র চলছে, উনি কাদের প্রজা ভাবছেন, এটাই এখন প্রশ্ন। সেটা তো কবেই অ্যাবলিশ হয়ে গিয়েছে। এখন প্রদ্যুৎ কিশোর যারা জনজাতিরা আছে তাকে তারা সব বুবাগ্রা ভাবে, এবং উনি নিজেই তো নিজেকে বলেন যে বুবাগ্রা, অর্থাৎ তিনি স্বঘোষিত বুবাগ্রা, এটা ওনার ব্যাপার। যদি জনজাতিরা তাকে বুবাগ্রা মানে বা উনি সেটা সামনে নিতে যায়, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। কিন্তু সমস্যা হচ্ছে যে উনার যে বক্তব্য ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে করে আসছে, এখনো করে আসছে, ওনার একদিকে ব্যক্তিগত লাভালাভের কোনো বিষয় থাকতে পারে, পাশাপাশি হচ্ছে তার যে তীব্রমথা এবং তার দাবি মানুষের সামনে রেখেছিল, এবং বারবার বলছেন উনি মরে যাবেন, উনি সেই দাবি পাবেন, কিন্তু এখন পর্যন্ত উনি কিছুই দিতে পারেননি। পাশাপাশি হচ্ছে যার এডিসিতে তার সময়কালীনের চূড়ান্ত ব্যর্থতা রয়েছে, এবং সবকিছু মিলে আবার নতুনভাবে
অর্থাৎ দর কষাকষি এবং নিজের কোথাও অবস্থান ঘোলা করা, জলে মাছ ধরার চেষ্টা। পরিষ্কার। এবং সেইটা করতে গিয়ে যদি রাজ্যের পরিস্থিতি যদি কোথাও খারাপ হয়, আইন শৃঙ্খলা যদি সেখানে অবনতি হয়, এবং উনি বলছেন উনি মরে যাবেন, এবং এই ধরনের ইমোশনাল কথা থেকে যদি পাহাড়ে কোথাও কোনো জায়গায় অনুপজাতি বা বাঙালিদের উপর কোনো ধরনের অ্যাটাক হয়, আমি তো দুইটা উদাহরণ আমি দিয়ে রেখেছি, পাশাপাশি আমি সেইটাও দিয়ে উদাহরণ দিয়েছি যেখানে পুলিশ বরাবর নরম তাদের প্রতি, সে বাম সরকারের সময় ছিল, এখনো ছিল, বাঙালিরা তো আর ভেসে আসেনি। তো স্বাভাবিকভাবে এগুলিকে কেন্দ্র করে যদি কোনো ইনসিডেন্ট ঘটে, তার ড্রাইভার কে নেবে, তার ড্রাইভার কিন্তু প্রদ্যুৎ কিশোরকে সেখানে নিতে হবে। কিন্তু ঠিক ঠিক আমি 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 প্রদীপ্তদার কাছে, প্রদীপ্তদা, প্রদ্যুৎ কিশোর দেববর্মন খুব স্পেসিফিক্যালি কালকে একটা কথা বলেছেন যে তারা এই কারণে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চায়, এই কারণে তাদের একটা আলাদা ল্যান্ডের প্রয়োজন, যেটা আপনি কিছুক্ষণ আগেও ব্যাখ্যা করেছেন যে তাদের আলাদা করে ডেভেলপমেন্টের জন্য জনজাতিদের, তার জন্য এই ল্যান্ড। এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন রাজ্যের জনজাতি যে ছেলে মেয়েরা রয়েছে, তিনি আবেদন করছেন প্রত্যেক সেই জনজাতি মা বাবাদের কাছে যে আপনারা আসুন, এই আন্দোলনে সামিল হন, প্রত্যেকে নিজেদের কাজকর্ম ছেড়ে দিয়ে এখন আন্দোলনে সামিল হন, এটাই শেষ লড়াই, লাস্ট ফাইট। তিনি 2023 থেকে বলছেন এটাই শেষ লড়াই, এটাই শেষ লড়াই উনার জন্য উনি বলছেন। এবং জনজাতি যে ছেলেমেয়েরা রয়েছেন তাদের ভবিষ্যতের জন্য, তাদের উন্নতির জন্য, এবং খুব স্পেসিফিক্যালি তিনি বলেছেন পয়সা কামানোর জন্য, যে বাঙালি ছেলেমেয়েরা বা অন্য জাতির ছেলেরা মেয়েরা তারা পয়সা ভালো কামাচ্ছে, কিন্তু জনজাতিরা পিছিয়ে গেছে, জনজাতিরা এখনো পর্যন্ত সেই শিক্ষার আলোকে পৌঁছতে পারেনি। কিন্তু আমার কাছে এখনো ভুরি উদাহরণ রয়েছে রাজ্যের জনজাতির টিসিএস অফিসারের, আইপিএস অফিসারের এবং আইএএস অফিসারের উদাহরণ, যারা জনজাতি অংশের ছেলে মেয়েরা যারা পড়াশুনো করে নিজের যোগ্যতা দিয়ে সেই জায়গায় গেছে। কিন্তু এই যে স্পেসিফিক্যালি এই পয়েন্টটাকে ধরে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোথাও জাতির ট্রাম্প কার্ড খেলার কি চেষ্টা করছেন? মানে আদতে কি জনজাতি ছেলে মেয়েদের উন্নতি হচ্ছে না এই রাজ্যে? আজকের থেকে 20-25 বছর একটা স্ট্যাটিস্টিক্স ছিল যে ভারতবর্ষের যে সংরক্ষণ ব্যবস্থা আছে, এই সংরক্ষণ ব্যবস্থা যাদের জন্য করা হয়েছে তাদের মাত্র 6% কাছে সেই সুফলটা গিয়ে পৌঁছায়, এবং এই 6% বংশ পরম্পরায় সেই সুফলটা চেটে পুটে খাচ্ছে, আর বাকি 94% কাছে এই সংরক্ষণ গিয়ে পৌঁছায় না। সেরকম ভাবেই ত্রিপুরাতে যে জনজাতিভুক্ত মানুষদের নিয়ে প্রদ্যুৎ কিশোর আন্দোলনটা করছেন, দেখা যাবে যে খুঁজলে এরা সবাই হচ্ছে সেই 6% সুবিধাভোগীর মধ্যে আছেন। এরা কিন্তু বলছেন যে জনজাতিদের মানে এই সার্বিক উন্নয়নের কথা। তো বাকি যে 94% সেই জনসংখ্যাটা ত্রিপুরাতেও হতে পারে, সেটা হয়তো এরকম হতে পারে যে 30-70 হতে পারে, আমি একজাক্টলি বলছি না যে সেই স্ট্যাটিস্টিক্স। তো এই যে 70% জনজাতিভুক্ত মানুষের কাছে কিছুই পৌঁছায়নি, তাদের কাছে পৌঁছানোর এসিউরেন্সটা এই আন্দোলনের মধ্য দিয়ে হবে কিনা সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। তারও আগে আমি একটা বিষয় যেতে চাই। একটা সময় আজকের থেকে 7-8 বছর আগে বলা হতো যে সিপিএম কাউন্টিংটা শুরু করবে 20+ থেকে ইলেকশনে, অর্থাৎ 20টি যে সংরক্ষিত আসন আছে জনজাতিদের জন্য সেটা সিপিএম এমনিতেই পেয়ে যাবে, তারপর থেকে কাউন্টিংটা শুরু হবে। এটার বড় কারণ ছিল যে বলতো গণমুক্তি পরিষদের শিকড় অনেক গভীরে, সেটা যে আসলে কতটা গভীরে সেটা আমরা 18-র পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি। এবং গণমুক্তি পরিষদের যে লড়াইটা ছিল সেই লড়াইটা কিন্তু রাজতন্ত্রের বিরুদ্ধে ছিল। তো রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে গণমুক্তি পরিষদের শিকড় ঘেরে থাকে, তাহলে সেই জনজাতিভুক্ত মানুষগুলি এখন রাজতন্ত্রের এত বড় উপাসক হয়ে ভূভাগরাকে মাথায় তুলে নাচছে কেন? আসলে সচেতন করার জন্য, চেতনার মানকে বাড়ানোর জন্য কোনো চেষ্টাই তো করা হয়নি, ভোট ব্যাংক হিসেবে দেখা হয়েছে। এবং এই ভোট ব্যাংক হিসেবে দেখার মাসুল কিন্তু আজকে ত্রিপুরার মানুষ দিচ্ছে। এ কারণে যে সেই গণমুক্তি পরিষদের যে মানে জনজাতিভুক্ত মানুষরা ছিল তাদের একটা বড় অংশ কিন্তু পরবর্তী সময় এই মথার অধীন হয়েছে। এবং অবশ্যই আরএসএস এর কর্মকাণ্ড আছে গত 20 বছর সময় ত্রিপুরাতে। আরএসএস এর কর্মকাণ্ডের ফলেও এরা কিন্তু শিবির মানে ত্যাগ করেছে, অন্য শিবিরে চলে গেছে। এখন মূল কথা হচ্ছে যে এই যে আজকের আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনের ক্ষেত্রে মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে এজিটেশনের জন্য এজিটেশন, ঠিক আছে? আসলে কিন্তু যেটা বলা হচ্ছে সেটা কখনই অ্যাচিভ করবে না। এটা প্রথম থেকেই ধরা হচ্ছে যে মাঝে মাঝে বিষয়টাকে তোলা হবে, মাঝে মাঝে ধামাচাপা দেওয়া হবে। কারণ ত্রিপুরাল্যান্ডের ইস্যু কোথায়? আইপিএফটিকে যে ইন্ধন দেওয়া হয়েছিল তখন থেকেই তো আসলে সমস্যাটা তৈরি হয়েছে। এই যে বড়মুড়া পাহাড়ে কতদিন সমান অবরোধ ছিল, সেই অবরোধটাকে করতে দেওয়া হয়েছিল। এই করতে দেওয়ার মাসুলই কিন্তু ত্রিপুরাল্যান্ডে কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ড হিসেবে এসছে। তো ত্রিপুরাল্যান্ড আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের পার্থক্য কি সেটা কিন্তু যারা আন্দোলনে আছে, যাদেরকে আন্দোলন করে তারাও ভালো করে জানে না। তারাও ভালো ম্যাপটা কি সেটা জানে না, ত্রিপুরা রাজ্যের ম্যাপটা কি সেটাও জানে না, কোথায় কতটুকু সম্পদ আছে ত্রিপুরা রাজ্যে সেটাও জানে না।
ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে কি করা হচ্ছে, একটা জিগির তোলা হচ্ছে, সেই জিগিরটাই হচ্ছে কি রাজতন্ত্রের জিগির। অর্থাৎ রাজা আমাদের আজকে এই গণতন্ত্রের তাহলে কোনো দরকার ছিল না আমার মনে হয়, কারণ গণতন্ত্র যদি থাকে, রাজতন্ত্র যদি থাকে, রাজতন্ত্র গণতন্ত্র থেকে ভালো হয়, তাহলে আমরা রাজতন্ত্রেই ফিরে যাই। রাজতন্ত্রের সমস্যা ছিল বলেই তো সেখানে যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া মানুষের বর্তমান সময়ের সঙ্গে মিলে ছিল না বলে, মানে এটা সাযুজ্যপূর্ণ ছিল না বলেই তো আজকে তো গণতন্ত্রের ব্যাপারটা এসছে। গণতন্ত্র কতটা আছে কি আছে না সেটা আজকের প্রসঙ্গ নয়, কিন্তু আমরা তো একটা বেটারমেন্টের দিকে গেছিলাম, তো সেটাকে আবার পেছন দিকে নিয়ে গিয়ে এখন আবার সেই রাজতন্ত্রের জয়গান গাওয়া হচ্ছে, এবং সেই রাজতন্ত্রের জয়গানটাকে কিন্তু আসলে ইন্ধনও দেওয়া হচ্ছে, বাইরে থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। বললাম না যে পরিকল্পনা মাফিক তীব্রামতাকে তোলানো হয়েছে, এবং সেখানে কি করা হয়েছে যে মূল ইস্যু থেকে ডাইভার্ট করে ক্ষমতা ধরে রাখার জন্য একটা বি টিম হিসেবে কিন্তু তীব্রামতা বিভিন্ন সময় কিন্তু তার ভূমিকা রাখছে, শাসক টিম হিসেবে একটা ভূমিকা রাখছে, এবং বিভিন্ন সময় এই ধরনের নেগোসিয়েশনে খেলা হচ্ছে। এই কিছুদিন দুদিন আগেও তো যেটা হয়েছে, আবার ইলেকশন এসেছে, সেখানে আবার আসন বন্টন সমঝোতা এই সমস্ত নিয়ে আবার এক নাটক শুরু হয়েছে। এই ত্রিপ্রান্তের পাশাপাশি কিন্তু সেই নাটকটাও হচ্ছে। এই সবগুলি কি পরিণত হবে সেটা কিন্তু আজকে যদি না বোঝে মানুষ, তাহলে আর কোনোদিনও বুঝবে না। তো এই পরিপ্রেক্ষিতে অবস্থাটা হচ্ছে যে আসলে আমাদের সচেতনতার অভাব থেকেও কিন্তু বিষয়টা আমাদের বারবার কি হচ্ছে, এরা যেদিকে নিতে চাইছে আমরা তাদের মাঠে খেলতে চাইছি। সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ মানুষ কিন্তু সেই ইস্যুতে যাচ্ছে, এরা বিদ্বেষ সৃষ্টি করতে চাইছে, আমরা যদি পাল্টা বিদ্বেষের দিকে যাই তাহলে কি হচ্ছে, আসল কথা হচ্ছে শাসকের টার্গেট কিন্তু চ্যাম্পিয়ন হবে। চাইছি তো এটা বাঙালি ত্রিপুরীর মধ্যে বিদ্বেষ, জনজাতি এবং বাঙালিদের মধ্যে একটা বিদ্বেষের আবহ যেটা ছিল না ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন, 80 দাঙ্গার পরেও অনেকটা কমে গেছিল, 2000 আবার তোলা হয়েছিল বিষয়টা, সেটা কমে গেছিল, আজকে 6-7 বছর সময় কিন্তু সেটা তোলা হয়েছে। এবং এইটা কিন্তু আসলে অজান্তেই আমরা কিন্তু তার অধীন হয়ে যাচ্ছি, পারস্পরিক বিদ্বেষের মধ্যেই আমরা কিন্তু হয়ে যাচ্ছি, কিন্তু আসল টার্গেটটা কিন্তু এই বিভাজন করার মধ্য দিয়ে, ওই যে ডিভাইড এন্ড রুল পলিসি, সেটার মধ্য দিয়ে কিন্তু আসলে টার্গেটটা অ্যাচিভ করে নিচ্ছে। ঠিক, আমি একবার শোনাবো প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বলেছেন ওনার এই আমরণ অনশন সম্পর্কে, এবং যেটা প্রদীপ্তদা বলার চেষ্টা করছেন যে কোথায় রাজ্যের কোন জায়গায় কি সম্পদ রয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন একেবারে এই পয়েন্টটাতে কিন্তু স্পেসিফিক্যালি বলেছেন যে রাজ্যের একাধিক জায়গায় ওএনজিসির কাজ হচ্ছে, গেইলের কাজ হচ্ছে, কিন্তু এগুলো সমস্ত কিছু ম্যাক্সিমামটাই হচ্ছে এডিসি এলাকাতে, এবং সেখান থেকে খনন কার্য হচ্ছে। যা কিছু আর্থিক বা যা কিছু মানে ফিনান্সিয়ালি সাপোর্ট পাচ্ছে সেটা রাজ্য সরকার পাচ্ছে, সেখানে এডিসির হাতে কিচ্ছুই যাচ্ছে না। কি বলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমরা শোনাবো এখন আপনাদেরকে। देखिए, मैंने गवर्नमेंट ऑफ इंडिया को, मैं 10 दिन दिल्ली में बैठा रहा, मैंने पिछले 1 साल से बहुत मीटिंग भी की है। उनके ए के मिश्रा जी अगरतला भी आए, हमने नॉट ओनली तीव्रामथा, समाजपति, ATTF के जो रिटर्नीज थे, क्या बोलते हैं TUIPC का नाम है उनका, उसके बाद BJP के लोग, IPFT के लोग, सब ने उनसे मुलाकात की, उन्होंने हम सब का व्यू लिया, एक बार नहीं 2 बार लिया। उसको छोड़ के भी मेरे संग बहुत बात मीट हुई। तो अब मैं वेट कर रहा हूँ, और क्या हो रहा है, बोलते हैं हो जाएगा हो जाएगा हो जाएगा। तो कब तक हम अपने गरीब लोगों को बोले कि हो जाएगा? जब तक इसका कॉन्स्टिट्यूशनल सोल्यूशन नहीं होगा तब तक आप देखेंगे कि हमें पॉज किया जाएगा किसी और स्क्रिप्ट में लिखने के लिए, हमारा ऑप्शन नहीं दिया जाएगा। तब तक हम आज भी 95% त्रिपुरा के लोग, तो त्रिपुरा के इंडिजिनस लोग तो त्रिपुरा के हैं, स्थानीय लोग हैं, आज भी उनके पास ज़मीन पट्टा नहीं है, सब फॉरेस्ट लैंड में रह रहे हैं, खास लैंड में रह रहे हैं। ये सब चीज़ को सोल्यूशन करना है कि नहीं, फंडिंग के बाद इसी में 35% लोग रहते हैं आज के दिन, इसी में हमें 2% बजट मिलता है, इसका प्रॉब्लम कौन सॉल्व करेगा? तो ये सब चीज़ के लिए हमने कहा था कि आप जल्द से जल्द एक कॉन्स्टिट्यूशनल सोल्यूशन लाइए। अगर नहीं ला रहे हैं तो मेरा कोई राय नहीं है, तब मैं निकल जाऊंगा हताई कोतार में, मैं बीमार हूँ, ठीक है, लेकिन महल से भी कभी कभी राजा को निकलकर ज़मीन में आकर गरीब के जैसे भूख में जाना चाहिए, और आई विल फास्ट अनटू डेथ टिल आई डोंट गेट समथिंग रिस्पेक्टेबल either from the Congress or from the BJP, because nobody has come and thought about the indigenous people. So whoever is willing to help us, we will talk to them. আমার প্রশ্ন, মানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন যে একাধিক জায়গায় রাজ্যে, যেটা আপনি বলছিলেন যে যেখানে রাজ্যের যে খনিজ সম্পদ বলুন বা যা যা কিছু রয়েছে সম্পদের ক্ষেত্রে, সেখানে এডিসি এলাকাতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন দাবি করছেন যে এডিসি এলাকাতে সবচেয়ে বেশি রয়েছে এবং এডিসি কাজ হচ্ছে, কিন্তু তার কোনোটাই উপকারিতা বা কোনোটাই কোনোভাবেই
তার যে উপযোগিতা সেটা কিন্তু এডিসি পাচ্ছে না। একেবারে ডাইরেক্টলি সেই অভিযোগটা করছেন প্রদ্যুৎ কিশোর। আমি তো এখানে আসার আগেও খোঁজ নিয়ে এলাম যে অ্যাকচুয়ালি যে ত্রিপুরার সবচেয়ে বড় যে দুটো প্রজেক্ট আছে, গ্যাস থার্মাল প্রজেক্ট, দুটো প্রজেক্ট এডিসিতে নেই, পালাটানাও নেই, মনারচকও নেই। আমি তো খোঁজ নিয়ে এলাম, আমার খোঁজ নেওয়াতে কি ভুল আছে আমি জানি না, তো আমি তো জানি আমি সঠিকই আছে এখন পর্যন্ত। তাহলে কোথাও কি এই জায়গাতে রুকিয়ার প্রজেক্টটাও হচ্ছে নন এডিসিতে, ঠিক আছে। তো এডিসিতে কি আছে, জঙ্গল আছে, শাল বাগান আছে, ঠিক আছে, এখন রাবার বাগান হয়েছে, শুধু প্ল্যান্টেশন, এগুলি সবই হচ্ছে প্ল্যান্টেশন। ন্যাচারাল রেন ফরেস্ট ত্রিপুরাতে খুবই কম আছে। আর মাটির নিচে যেটা আছে সেটা বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে আছে, কোথায় উত্তোলন হবে সেটা হচ্ছে আসল কথা। এবং উত্তোলন করা তো সব জায়গায় চাইলেই করা যায় না, যে কোনো জায়গাতেই মাটি করে সেখান থেকে গ্যাস তোলা যাবে না, তেল তোলা যাবে না, সোনা দানা তোলা যাবে না মাটির নিচে থাকলেও। সেটাও নির্দিষ্ট পদ্ধতি আছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা হয়, এবং যেটা হয়েছে সেটা কিন্তু নন এডিসিতে হয়েছে। মাটির নিচে বাংলাদেশ মধ্যে বিস্তৃত প্রাকৃতিক ভান্ডার আছে। এখন আমি যদি দাবি করি যে আমার এরিয়াতে আছে, আমার এরিয়া কোনটা আমার আর কোনটা তোমার সেটা বলা তো খুব মুশকিল, এগুলি খুব কন্ট্রোভার্সিয়াল। মূল পেশাটা বলতে চাইছি যে সাধারণ মানুষের উপকারের কথা, সে জনজাতি হোক, জাতিভুক্ত কিংবা বাঙালি হোক, আমরা সব মানুষের উন্নতির কথা চিন্তা করব, জাতি ধর্ম নির্বিশেষে। তো সেক্ষেত্রে যদি জনজাতিরা খুব খারাপ অবস্থায় থাকে, তাদের উন্নয়নের জন্য আপাতত যে সাপোর্টটা তাদের দিতে হবে, সেই সাপোর্ট দেওয়ার কাজটা নিয়ে চিন্তা না করে, এখন যদি তাদের ল্যান্ড হলে, তাদের নিজস্ব ল্যান্ড হলে সবকিছু হয়ে যাবে, এটা তো একটা অমূলক চিন্তা। এখন সাপোর্টটা দেওয়া যাচ্ছে না কেন? এখন সাপোর্টটা কিভাবে দেয় সেটা নিয়ে চিন্তা করা যায়। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, এবং সর্বোপরি হচ্ছে কর্মসংস্থান, স্থায়ী নিশ্চিত কর্মসংস্থান। কর্মসংস্থান মানে হচ্ছে একটা দোকান দেওয়া নয়, এমন একটা কর্মসংস্থান যেখানে প্রতি মাসের একটা স্থায়ী নিশ্চিত কর্মসংস্থান হবে, স্থায়ী নিশ্চিত আয়ের ব্যবস্থা হবে, যে আয়ের উপর ভিত্তি করে তার বেসিক নিডগুলো পূরণ করা যাবে, এবং পরবর্তী সময়ে তার ডেভেলপমেন্টের দিকে সে চিন্তা করতে পারবে, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটি মানুষ। এইটা নিয়ে একটা বিস্তৃত চিন্তা না করে শুধুমাত্র ল্যান্ড হলে সেটা সবকিছু হয়ে যাবে, এই দাবিটা তো একেবারেই হচ্ছে একটা জিগির ছাড়া কিছু নয়। কোনোভাবেই সেটা বোঝানো যাবে না, কোনোভাবেই সেটা সাধারণ মানুষকে বোঝানো যাবে। সাধারণ মানুষ ত্রিপুরাল্যান্ডটাই বোঝা যাবে। ত্রিপুরাল্যান্ড হলে কি হবে, এই সমস্তগুলি সমাধান হয়ে যাবে, কিভাবে হবে, তার কোনো রূপরেখা আছে? আজ পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলনে কি সেই রূপরেখা হয়েছে? উনি তো ককবরক বলতে পারেন না, ত্রিপুরাল্যান্ড নিয়ে কথা বলছেন। ব্যক্তি আক্রমণ আমি করতে চাই না, ব্যক্তি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু এটা ঘটনা লক্ষণীয় যে উনি একটি ককবরক শব্দ জানেন না, অথচ উনি বুবাগ্রা, অথচ উনি রোমান স্ক্রিপ্টের জন্য দাবি করছেন। রোমান স্ক্রিপ্ট আর বাংলা স্ক্রিপ্টের তো আমার তো সুবিধা অনুযায়ী, যদি কেউ বাংলা স্ক্রিপ্টের সুবিধা পায় সে বাংলা স্ক্রিপ্টে লিখবে, যে রোমান স্ক্রিপ্টের সুবিধা সে রোমান স্ক্রিপ্টে লিখবে। তো উনি তো হিন্দিতে কথা বলেন, নাহলে ইংরেজি বলেন, নাহলে ককবরক বলেন না কেন, বাংলা বলেন না কেন? এটা হচ্ছে টেকটিক্যাল, বাংলা কি পারেন না, বাংলা বলেন না, টেকটিক্যাল ব্যাপার, এটা কৌশল হিসেবে। এবং রাজ পরিবারের একাধিক চিঠি চালাচালি হতো বাংলায়, সেটাই তো। এবং রাজারা তো বাংলার সঙ্গে তো সম্পর্ক ছিল, এখানে কোনো বিদ্বেষের ব্যাপার ছিল না। রাজ পরিবারের সমস্ত যে ছিল, মানে রাজ কর্মচারী যারা ছিলেন, সব যারা ছিলেন, যারা লেখালেখি করেছেন, কালীপ্রসন্ন সিংহ, তারও যে অন্যরা আছেন, সবই তো মানে বাঙালি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 7 বার বা কতবার ত্রিপুরাতে এসেছেন, তো উমাকান্ত দাস বাঙালি ছিলেন। বাঙালি রাজকর্মচারীর উপর ভিত্তি করেই তো ত্রিপুরা রাজ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি হয়েছিল, উমাকান্ত স্কুল বলুন, তুলসীবতী স্কুল বলুন, বুদ্ধজং স্কুল বলুন, যা যা স্কুল হয়েছে বিভিন্ন জায়গাতে, সবগুলিতে কি হয়েছে, বাঙালি রাজকর্মচারীদের জন্যই তো সেটা হয়েছিল। বরং আমরা বলবো যে জনজাতিভুক্ত যে মানুষ যারা জঙ্গলে, যারা পাহাড়ে থাকেন বা প্রত্যন্ত থাকেন, তাদের জন্য শিক্ষা বিস্তারে কোনো কাজও নেই, তার জন্য তো জনশিক্ষা আন্দোলনের ব্যাপারটা এসেছিল। উপেক্ষিত ছিল অ্যাকচুয়ালি জনজাতিরাই, বরং ভালো সম্পর্ক ত্রিপুরা রাজাদের সঙ্গে ছিল বাঙালিদের, এবং বাঙালিদের উপর ভিত্তি করে ত্রিপুরা রাজ্যের অর্থনীতি ছিল। তো এখন উল্টো ব্যাপারটা হয়ে গেলে তো হবে না, এবং সেটা কি হচ্ছে, সাময়িকভাবে একটা লাভ তোলা যাবে, কিন্তু এতে কোনো স্থায়ী সমাধান হবে না। আমি এবার পলিটিক্যাল ফ্যাক্টরটাতে ঢুকবো, আমি অভিজিৎদার কাছে যাবো। অভিজিৎদা, তোমার যদি কিছু এই প্রসঙ্গেও বলার থাকে বলতে পারো, কিন্তু এর সঙ্গে একটা প্রশ্ন জুড়ে যেতে চাই, জাস্ট আমি ছোট্ট একটু আলোচনা করবো এটা নিয়ে। পলিটিক্যাল কি হতে পারে? আমরা 2023-এ দেখলাম মথা একেবারে শুরু থেকে দেখা গেছে কোথাও কখনো বিরোধী মঞ্চে যাচ্ছেন, কখনো কংগ্রেসের সঙ্গে যাবেন, কখনো সিপিআইএম এর সঙ্গে বৈঠক করছেন, কখনো কংগ্রেসের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু আখেরে দেখা গেল যখন ফলাফল বেরোলো, মথা এমন একটা পজিশন করে দিল যে বিরোধীদের যদি ক্ষমতায় আসতেও হয়, একাধিক জায়গায় দেখা গেছে কংগ্রেসের ভোট ভাগ হয়ে গেছে, কোথাও বামেদের ভোট ভাগ হয়েছে, কিন্তু মথা সেখানে 2000 ভোট পেয়েছে। তো একাধিক সমীকরণ, পরবর্তী সময় বাম এবং কংগ্রেস সেখানে মথার উপরে কোথাও দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন পরোক্ষভাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুনরায় একইভাবে আমরা দেখলাম সেদিন সুদীপ রায় বর্মনের সঙ্গে, আশিস শাহর সঙ্গে অনিমেষ দেববর্মা বৈঠক করছেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মনও সেই বৈঠকে ছিলেন। আবার কিসের আলোচনা? আবার তিনি বলছেন যে যে কোনো দল লিখিত দিতে হবে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, বিজেপি বর্তমানে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় রয়েছে, কংগ্রেসের তরফ থেকে আমরা যদি দেখি, কংগ্রেস এখনো পর্যন্ত সেভাবে কতখানি এই ভোটে
আসবে সেটাও এখন প্রশ্ন চিহ্নের মুখে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সুদীপ বর্মন যদি সেটা লিখিত দেয় বা প্রিয়াঙ্কা গান্ধীও যদি সেটা লিখিত দেয়, সেটা তো 2024-এর ভবিষ্যতের উপর নির্ভর করবে। তার উপরে বেস করে উনি বলছেন লড়াইটা করবেন বা জোটে আসবেন। আলটিমেটলি উনার কথাতেই আমি যদি ধরে নিই, উনি কোথাও না কোথাও রাজনীতিটাতেই খেলতে চাইছেন। কি বলবেন? না, সেইটা তো বাস্তব। প্রথমত হচ্ছে আমরা 2023-এ যদি দেখি, প্রদ্যুৎ কিশোর প্রত্যেকটা দলকেই তার লেজে গড়ে তাকে ঘুরিয়েছে এবং প্রত্যেকটা দলই সেখানে ঘুরেছে এবং সর্বশেষ সে বিজেপির দিকেই সে ঝুঁকে গেল এবং ঝুঁকে যেই ভোটের যে সমীকরণ হলো সেটা দেখে এলো। এবং তৎকালীন সময়ে যে ত্রিপুরা রাজ্যের মানে প্রাক্তন পূর্বতন শাসক দল সিপিআইএম তখন তাদের প্রতি প্রচণ্ড ভরসা রেখেছিল প্রদ্যুতের প্রতি, এবং সেখানেও জিতেন্দ্র চৌধুরী এবং মানিক সরকারের সঙ্গে সেখানে একটা পার্থক্য আমরা দেখেছি। প্রকাশ্যে মানিক সরকার মন্তব্য করেছেন, যখন জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরার বিহার বা প্রদ্যুৎ কিশোর এবং ত্রিপুরা মথাকে আগলে ধরে নির্বাচনটা করার চেষ্টা করেছিলেন, তখন মানিক সরকার স্ট্রেইট তার রাজ পরিবারের বিরুদ্ধে, প্রদ্যুতের বিরুদ্ধেই কথা বলেছেন। এবং ভোটের পরবর্তী সময়ে তিনি সেইটাও বলেছেন যে আমাদের একাংশ নেতা যথেষ্ট মানে তাকে লালন পালন করার চেষ্টা করেছিল মানে ভোটের সময়, কিন্তু সেটা হয়নি। এবং আমাকে ওরা বলেছিলেন ও জোটে যাবে, কিন্তু শেষ পর্যন্ত যায়নি। এবং উনি রীতিমতো একটা ঠাট্টা করে উনি বলেছেন, মিডিয়ার সামনে বলেছেন, অর্থাৎ ওনার দলের যে লিডারশিপ ছিল তাদেরকে বলেছেন। এখন 23-এর নির্বাচন আর 24-এর লোকসভা নির্বাচন, এই 24-এর লোকসভার নির্বাচনেও প্রদ্যুৎ একই ইস্যু শুরু করেছে। এই যে সেদিন কংগ্রেসের কাছে গিয়েছে, কংগ্রেস এসেছে, কংগ্রেস ত্রিপুরার যে একটা উদ্ভ্রান্ত দল হয়ে গেছে, এখন কি করবে কংগ্রেসের সঙ্গে এই মুহূর্তে? তো স্বাভাবিকভাবেই এখন সিপিএমের সঙ্গে এখন পর্যন্ত কিছু কথা হয়নি, অথবা দেখা যাবে যে কিছুদিন পরে হয়তো বা প্রদ্যুৎ কিশোর আবার মেলার মাঠে গিয়েছে। অর্থাৎ প্রদ্যুতের সঙ্গে খেলে অবস্থানটা, অর্থাৎ নিজের যেটা পাওয়ার সেইটাই সে চেষ্টা করছে নিতে। পাশাপাশি সে আরেকটা রাজনৈতিক দল, এখন শাসক দল আছে, আমরা দেখেছি গত ভোটে তার কারণে এবং বিরোধীদের অভিযোগ যে প্রদ্যুতের কারণে সেখানে তারা ক্ষমতায় আসতে পারেনি, একই অবস্থা। আর আগামী দিনে আইপিএফটির যে অবস্থা হয়েছিল, এবং আমি যদি দেখি এই যে 88-র যে টিইউএজিএস সেখানে ছিল, মানে সেখান থেকে যদি দেখি পরবর্তী সময়ে মানে যারা ক্ষমতায় ছিল জুটে গিয়েছিল, পরবর্তী সময় আইপিএফটি এবং আজকের ত্রিপুরা মথা বিরোধী শিবিরে এখন আছে তারা, এবং কখনো শোনা যায় তারা আসবে, এবং প্রতিটি মাঝখানে আইএনপিটি আছে, এবং প্রতিটা এই উপজাতি জনজাতি ভিত্তিক দলগুলি যদি দেখি একটা ক্ষণস্থায়ী, প্রত্যেকটা দল ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য এসেছে, কয়েকটা নেতা তাদের কয়েকজন নেতা বা সেখানে তাদের স্বার্থ সিদ্ধি করেছে, এবং দেখবে যে তাদের নেতার ছেলে পড়ছে আমেরিকায় আর ওরা 94 এখনো আছে ভিতরে। ঠিক আছে, সুতরাং কি হচ্ছে যে এই অংশটা যারা লিডারশিপ আছে এবং তারাই সেখান তারা ফায়দা নিচ্ছে, এবং সেই টিইউজিএস, আইএনপিটি, তার পরবর্তী সময় আইপিএফটি, এখন ত্রিপুরা মথা সেইটাই করছে। এবং একই হবে, এবং ত্রিপুরা মথার অবস্থা আগামী দিনে একই হাল হবে, কারণ মানুষ প্রদ্যুতের উপর আস্থা হারাবে। কারণ প্রদ্যুৎ বারবার বলছে যে আমি তোমাকে দেবো, আমি তোমাদের দেবো, আমি প্রাণ দিয়ে দেবো, আমি মরে যাবো, কিন্তু আলটিমেট মানুষ সেটা অনেকটাই সেখানে মানুষ, জনজাতি মানুষ বুঝতে পারছে। এবং স্বাভাবিকভাবেই একটা সময় প্রদ্যুতেরও এখন আর তার কিছু বলার নেই, এই কারণে সে এখন বলছে সে মরে যাবে আন্দোলন করতে গিয়ে, কারণ তার গ্রেটার ত্রিপুরা ল্যান্ড শেষ, এখন কি বলে ইন্টারলিকুয়েটর শেষ, তার সাংবিধানিক সমাধান শেষ, এখন তার হরফ শেষ, সমস্ত কিছুই তো একের পর এক সে তার লোপ পাচ্ছে। মানে সে রাজনীতিটা কিভাবে করবে, এবং তারও অতি শীঘ্রই তারও সেটা লোপ হবে। এবং তার আগে আমি যেটা চিন্তা করি, আমার যেটা মনে হয়, মানে বিভিন্ন ঘটনাগুলি দেখে ত্রিপুরা যে এর আগেও যেভাবে পাহাড়ি এবং বাঙালিদের জাতি এবং জনজাতিদের মধ্যে যেভাবে একটা আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল, আগুন লাগিয়েছিল, উভয় সম্প্রদায়ী ক্ষতি হয়েছিল। এবং সর্বোপরি আমি বলবো যে অর্থনৈতিকভাবে তারা অনেকটা বেশি ক্ষতি হয়েছে, জঙ্গিপনা তার জন্য তারাই বেশি পিছিয়ে গেছে। আমাদের বাঙালি সমাজের হয়তো রক্ত অনেক বেশি জ্বলেছে, কিন্তু তারা অনেকটাই পিছিয়ে গিয়েছে উন্নয়ন থেকে। তো আগামী দিনে যদি একই অবস্থা হয় তাহলে আলটিমেট তাদেরই ক্ষতি হবে, এবং এই দলের অবস্থাও বেশি দিন আর থাকবে না। এবং যতদিন থাকবে সেখান থেকে রাজনীতির যে ক্রিমটা নেওয়ার জন্য প্রদ্যুৎ কিশোর এবং তার কোর টিম বা আশপাশের যে জনজাতি সম্প্রদায়ের যে লিডারশিপরা আছে, এবং তারাই সেইটা করবে। আমি একদম শেষ করব। করতে চাই, আমি একটু ভুল বলেছিলাম, কৈলাস চন্দ্র সিংহ, কালীপ্রসন্ন নয়, রাজমালা রচিত হচ্ছে কৈলাস চন্দ্র সিংহ। তো কৈলাস চন্দ্র সিংহ রাজমালা রচনা করেছেন বহু বছর আগে, ধর্মমাণিক্যর পরবর্তী সময়ে। তো এত বছর আগে বাংলায় রাজমালা কিন্তু
মানে ইয়ে তৈরি হয়েছিল, বাংলা ছিল মানে তখনকার সময় হিসেবে মানে ইয়ে ভাষা, শুদ্ধ ভাষা, মানে জনজাতির নিজস্ব লিপি ছিল না বলে তাকে গ্রন্থিত করার জন্য, পরিশীলিত ভাষায় গ্রন্থিত করার জন্য কিন্তু রাজমালা রচনা করা হয়েছিল বাংলা ভাষায়, সে 500 বছর প্রায় হয়েছে। তো তার মানে এটা যে এই যে বলা হয় যে উদ্বাস্তু বাঙালিরা, সে ব্যাপারটা কিন্তু আসলে ইতিহাসগতভাবে সঠিক নয়, বরং সহাবস্থানটাই হচ্ছে ইতিহাস। ঠিক আছে, জনজাতিভুক্ত মানুষ এবং বাঙালিভুক্ত মানুষ, তাদের সহাবস্থানটাই হচ্ছে কিন্তু ত্রিপুরার ইতিহাস। এবং ম্যাপটা আজকে রাজনৈতিকভাবে আমরা যেটা দেখছি সেটা তো ছিল না কিছু বছর আগেও। ত্রিপুরা ডিস্ট্রিক্টের একটা অংশ এখনো বাংলাদেশের অন্তর্ভুক্ত আছে, কিছুটা আগরতলার মধ্যে এসছে। আগরতলা শহরে যে তৈরি হয়েছে আগরতলা শহরটা, সেটা তৈরি হয়েছে মূলত রাজার রাজপ্রাসাদ তৈরি হয়েছিল এবং তার সঙ্গে সমস্ত পারিষদবর্গ ছিল বাঙালি, এভাবেই তৈরি হয়েছে। ফলে এটা প্রশ্নই আসে না যে ভূমিপুত্র কনসেপ্টটাই হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার, যে যার সুবিধা মতো ভূমিপুত্র যেতে যায়। এভাবে তো ম্যাপই ছিল না, একটা মাইগ্রেশনের ব্যাপারটা তো একটা চলমান ব্যাপার, রাজনৈতিক ইতিহাস একটা চলমান ব্যাপার, ভৌগোলিক ব্যাপারটা আছে, এই পলিটিক্যাল ম্যাপগুলো একটা হচ্ছে পরিবর্তিত হয়, এটা কোনো স্থায়ী বিষয় নয়। তো ফলে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলি মানুষের মধ্যে ঠিকভাবে নেওয়া হয়নি বলেই আজকে কিন্তু এই বিভ্রান্তিগুলি সমাজের মধ্যে আছে এবং এই বিভ্রান্তিগুলি নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমি এটাই হাইলাইট করতে চাই, আসলে পাহাড়ি বাঙালি সহাবস্থানের ইতিহাসই হচ্ছে, পাহাড়ি কথাটা ভুল, মানে জনজাতিভুক্ত মানুষ এবং বাঙালি যে ভুক্ত যে মানুষ, বাঙালি সমাজভুক্ত যে মানুষ, তাদের সহাবস্থানই হচ্ছে ত্রিপুরা রাজ্যের ইতিহাস। ভারতীয় উপমহাদেশের যে এই অংশটা আছে, এই যে বাংলাদেশ এবং যে তার বৃহত্তর যে অংশটা আছে, কাছাড় থেকে শুরু করে মেঘালয়ের কিছুটা অংশ এবং ত্রিপুরার যে অংশ, সবটার ইতিহাসই কিন্তু হচ্ছে আসলে একটা সহাবস্থানের ইতিহাস। ঠিক আছে, এটা মাথায় রেখে যদি আমরা চলতে পারি তাহলে এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু আমরা সহজেই সমাধান করতে পারি। আমি একটা আরেকটু সংযোজন করি, যেখানে প্রদ্যুৎ কিশোর নিজেই, এবং সেই ভিডিও সেই ভাইরাল হয়েছিল, প্রত্যেকেই খবর করেছে, এবং সে নিজেই সেখানে বলেছে যে তার ককবরক ভাষা আর ছিল বার্মিজ থেকে, সে নিজেই সে বলেছে সেখানে কোনো একটা মঞ্চে এবং জাতীয় স্তরের মঞ্চে। পাশাপাশি যদি দেখি, এই ত্রিপুরার রাজাদের যে রাজত্বকাল, অর্থাৎ 14দশ শতকের মানে শেষ এবং 15দশ শতকের শুরু থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, তার আগে যদি আমরা দেখি, এবং তাহলে এই অংশে কারা বাঙালিরাই এখানে ছিল এবং তারা সেখান থেকে বার্মিজ থেকে তারা এসেছে, কিন্তু পরবর্তী সময়ে এখন তারা যেই দাবি তুলে, অর্থাৎ মানুষকে সেখানে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে আমরা ভূমিপুত্র, ঠিক আছে, সেই সবের কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনা করে, এবং আগেও এই ধরনের ঘটনা করেই কিন্তু ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি খারাপ করেছিল এবং এখনো পরিস্থিতি খারাপ করার একটা পরিকল্পনা আছে। যদি প্রশাসন সঠিকভাবে তার ব্যবস্থা না নিতে পারে, তাহলে কিন্তু যে কোনো সময় ত্রিপুরা রাজ্যে আরো একটা বড় ঘটনা ঘটার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা একেবারে শেষ দিকে রয়েছি, অবশ্যই আমরা করব আরো একদিন এই বিষয়ে, পরপর আমরা আলোচনা অবশ্যই রাখবো। কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে, প্রদ্যুৎ কিশোর দেববর্মন আখেরে চাইছেনটা কি? যদি একটু স্পষ্ট করে উনি নিজের বক্তব্যটা রাখেন, একেবারে স্পেসিফিক্যালি কি চাইছেন? উনি বারবার বলছেন রিটেন, কে রিটেন দেবেন ওনাকে, বা কিসের ভিত্তিতে উনি রিটেনটা চাইছেন? এখন তিনি আমরণ অনশন করবেন। 28 তারিখ থেকে আরও একটা কিছু মঞ্চস্থ হতে যাচ্ছে আমাদের রাজ্য রাজনীতিতে, সেই নাটকের দিকে আমাদের নজর থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আরও একবার আমি সবাইকে বলতে চাইব যে দয়া করে কেউ এই ধরনের বিভেদমূলক রাজনীতিতে জড়িয়ে পড়বেন না। যে জিনিসটাই হচ্ছে, আগে নিজে ভাবার চেষ্টা করুন, বুদ্ধি দিয়ে ভাবুন, চিন্তা করুন যে আপনারাও কোথাও কোনো দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছেন না তো। এই রাজ্যের ইতিহাস, এই রাজ্যের সমস্ত কিছুর পেছন যা রয়েছে এই রাজ্যের ইতিহাসে, সেগুলো জেনে তারপর যদি প্রত্যেকের মতো করে নিজেদের চিন্তা ভাবনাগুলোকে আরও ভাবতে শুরু করেন, তাহলে এই ধরনের জিনিসগুলো, কোনো ধরনের ব্যক্তি যদি এই ধরনের মন্তব্য করে দিয়ে যান বা এই ধরনের মন্তব্য রাখেন, তাহলে সেগুলো আরও বেশি করে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারাও বুঝতে পারবেন যে আদতে হচ্ছেটা কি, সেই জায়গা থেকে আপনাদের চিন্তাধারা আরও বেশি করে বিকশিত হবে। আপাতত আমাদের আজকের এই দ্য ডিবেট অনুষ্ঠান এখানেই শেষ করছি। আরও একবার ধন্যবাদ জানাই অভিজিৎ দা এবং প্রদীপ্ত দা দুজনকেই আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।